গতদিন আমরা আলোচনা করেছিলাম যে দ্রবণ কিভাবে তৈরি করতে হয়, একটা দ্রবণের ঘনমাত্রা আর একটা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে কিভাবে বের করতে হয়, এই সব বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো তারপরে তোমাদের একটা প্রবলেম আমি দিয়েছিলাম, সেই প্রবলেমটা দেখো তো এরকম কিনা। দেখো তো এই প্রবলেমটা মনে পড়ে, যে প্রবলেমটা দিয়েছিলাম তোমাদের, যে আগের ক্লাসে আমরা একটা দ্রবণ তৈরি করা শিখেছি, তারপর একটা দ্রবণের ঘনমাত্রা জানা নাই, সেই দ্রবণের ঘনমাত্রাটা কিভাবে অন্য দ্রবণের সাহায্যে বের করতে হয় সেটাও আমরা দেখেছিলাম। সবশেষে ক্লাস শেষ করার আগে এই প্রবলেমটা তোমাদের দিয়ে বলেছিলাম যে হ্যাঁ, এটা একটা ঘনমাত্রা নির্ণয় আর একটা প্রবলেম, এটা তোমরা প্র্যাকটিস করবে। তো তোমরা কি করতে পারছিলে এটা, যে কিভাবে করতে হবে? একটু কথা, আমার কথার সাথে একটু ইয়া করো, আমার কথাটা একটু রেসপন্স করো তোমরা। আমার কথা কি শোনা যায়? হ্যালো? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তো দেখো এখানে সমস্যাটা হচ্ছে এরকম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ, এই দ্রবণের সাথে সালফারিক অ্যাসিডের একটা দ্রবণ আমরা মিশ্রিত করে দেবো, এবং মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে। আগে আমরা একটা দ্রবণের ঘনমাত্রা জানা ছিল না, তার সাথে অন্য একটা দ্রবণের ঘনমাত্রা, অন্য একটা দ্রবণে আমরা বিক্রিয়া করিয়ে আমরা তার ঘনমাত্রাটা বের করেছিলাম। কিন্তু এটা হলো এমন একটা প্রবলেম, যেই প্রবলেমে আমরা ঘনমাত্রাই নির্ণয় করব, কিন্তু এখানে দুইটা বস্তুরই ঘনমাত্রা পরিমাণ দেওয়া আছে। তাহলে এখানে আবার কি 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 নির্ণয় করবো আমরা? এখানে বলা হচ্ছে যে না, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলা আছে, এখানে পরিমাণ দেওয়া আছে 20 ml, আর ঘনমাত্রা হচ্ছে 0.75 মোলার, আর এর সাথে মিশ্রিত করতে হবে সালফুরিক অ্যাসিড, যার পরিমাণ দেওয়া আছে 13 মিলিলিটার, ঘনমাত্রা হচ্ছে 0.46 মোলার। এই দুজনকে আমরা মিশ্রিত করে দেবো। মিশ্রিত করে দিয়ে বলছে যে আসলে এই দ্রবণটা আসলে প্রকৃতিটা কেমন হবে, অর্থাৎ এই দ্রবণে যে দুইটা বস্তু যে আমরা মিশালাম, এই বস্তু দুটাকে বিক্রিয়া করে দুজনই কি শেষ হয়ে যাবে, নাকি একজন থাকবে? যদি একজন থাকে তাহলে অবশ্যই, সে যদি অ্যাসিড হয় তাহলে দ্রবণটি অম্লীয় হবে, আর সে যদি ক্ষার হয়, যে অ্যাসিডটা শেষ হয়ে গেল, ক্ষারটা বেঁচে গেল, তাহলে দ্রবণটা ক্ষারীয়। অথবা ক্ষারটা শেষ হয়ে গেলে অ্যাসিডটা বেঁচে গেল, তাহলে দ্রবণটা হচ্ছে অম্লীয়। এই যে অম্লীয় এবং ক্ষারীয়, এই যে প্রকৃতিটা, এই প্রকৃতিটা আমরা কিভাবে বের করবো? তো প্রকৃতি বের করতে গেলে এখন তোমাকে চিন্তা করতে হবে যে দুইটা দ্রবণের ঘনমাত্রা এবং পরিমাণ দেওয়া আছে, এরা বিক্রিয়া করবে, তাহলে বিক্রিয়াটা কিভাবে করবে সেটা তোমাকে আগে ঠিক করতে হবে। আর দুজনের ঘনমাত্রা কিন্তু একরকম না। এখানে আর একটা প্রবলেম আছে, আমি একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করতে গেলে আসল বিষয়ের ক্ষেত্রে আমাকে মিল রাখতে হবে। মিল রেখে তারপরে আমি কম্পেয়ার করতে পারবো যে আসলে কে বেশি কে কম। তো এখানে যেহেতু ঘনমাত্রাটা একই রকম না, তাহলে আমাদের প্রথম কাজ হবে হলো দুজনের ঘনমাত্রাকে এক করা, দুজনের ঘনমাত্রাকে একই ঘনমাত্রায় নিয়ে আসে। তো সেই কাজটা করার জন্য দেখো এখানে যেভাবে সমাধানটা করা হয়েছে, এর আগে কিন্তু আমি এই কাজগুলো কিন্তু আগের উদাহরণে কিন্তু করা হয়েছিল। তো এই ঘনমাত্রা এক করার মানে একই ঘনমাত্রা, দুইজনের ঘনমাত্রা, একজনের 0.75 আর একজনের ঘনমাত্রা হচ্ছে 0.46। এই দুইজনের ঘনমাত্রা অন্য একটা নির্দিষ্ট ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা কত হবে সেটা কিন্তু হবে এই দেখো 1 মোলার। এই জায়গায় আমরা নেব দুইজনের ঘনমাত্রা সমান করে, তারপরে আমরা দুইজনকে বিক্রিয়া করতে দেব। বিক্রিয়া করার পরে আমরা দেখব যে তারা কিভাবে বিক্রিয়া করে। একটু ভালো করে তোমরা খেয়াল করবে। তাহলে আমরা দুজনের ঘনমাত্রাকে সমান করে ফেলি। সেই ঘনমাত্রা সমান করা, এটা একটা ফর্মুলা, যে আমরা জানি কি আয়তন ইন্টু ঘনমাত্রা, এইটা সমান কি লেখা যায়, পরিবর্তিত আয়তন। অর্থাৎ দুজনকে আয়তন এবং ঘনমাত্রাকে গুণন করলে যে ফলাফল হবে, সেই ফলাফলটা হবে হচ্ছে একটা আয়তন। আর ঘনমাত্রা কি হবে, ঘনমাত্রা হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা, যেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি 1 মোলার। হ্যাঁ, এটা কিন্তু একটা ফর্মুলা, এটা তোমাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমরা 1 মোলারে নিয়ে যাচ্ছি, তাহলে কিভাবে, এই ফর্মুলা অনুসারে তার আয়তন ছিল 22 ml আর ঘনমাত্রা ছিল 0.75, তাহলে এইটা সমান কত হবে? তাহলে দেখো এই যে গুণন আয়তন ইন্টু ঘনমাত্রা আর পরিবর্তিত আয়তন ইন্টু ঘনমাত্রা, এই দুটো গুণনফল হচ্ছে এই দেখো পরিবর্তিত আয়তন। আর ঘনমাত্রা কত হবে, যে 1 মোলার। তাহলে এখন দুটো গুণন করে দিলে 16.56 মিলিলিটার তার আয়তন হলে, পরিবর্তিত আয়তন হলো 16.56 মিলিলিটার।
আর তার ঘনমাত্রা হয়ে গেল 1 মোলার। এটা তো আমরা আগে থেকে ঠিক করে দিয়েছি। ঠিক অনুরূপভাবে সালফুরিক অ্যাসিডের আমরা ঘনমাত্রাটাও পরিবর্তন করব, সেই 1 মোলার ঘনমাত্রায় পরিবর্তন করব। সেই পরিবর্তন করার জন্য ঠিক একই ফর্মুলা আবার সেই আগের কাজটি আমরা করব, যে 13 মিলিলিটার তার পরিমাণ, তার ঘনমাত্রা ছিল 0.6, তাহলে এইটার সমান আমরা লিখতে পারি হলো কি 13 ইন্টু 0.46। এই গুণনফলটা হয়ে গেল এই পরিবর্তিত আয়তন, আর পরিবর্তিত ঘনমাত্রা কত হবে সেটা আমাদের আগে থেকে ঠিক করে দেওয়া আছে 1 মোলার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তিত আয়তন হলো 16.5 মিলিলিটার, ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। আবার সালফুরিক অ্যাসিডের পরিবর্তিত আয়তনটা হলো 5.98 মিলিলিটার, আর পরিবর্তিত ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তাহলে দেখো দুজনের ঘনমাত্রা কিন্তু সমান হয়ে গেছে। এখন কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। সেই কম্পেয়ারটা কিভাবে করব, এখন আমরা দুজনকে বিক্রিয়া করতে দেবো। তোমরা আগেও দেখেছো যে একটা দ্রবণের সাহায্যে আর দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে সেখানে আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া লিখতে হয়েছে। সেই রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই আমরা সঠিকভাবে লিখবো, এবং সমতা সহ লিখবো। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের আগেই আমি বলেছি, আজকে নতুন করে তোমাদের একটু স্মরণ করে দিলাম। হ্যালো, তোমরা চুপচাপ আমার কথাগুলো শোনার চেষ্টা করো। তাহলে আমরা ঘনমাত্রাটা চেঞ্জ করে নিলাম। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা বিক্রিয়া ঘটাবো, যে আসলে সালফুরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কিভাবে বিক্রিয়া করে, কোন রেশিওতে বিক্রিয়া করে। তার মানে আমাদের পরবর্তী কাজটা হবে কি, পরবর্তী কাজটা হলো যে আমাদের এখন বিক্রিয়া ঘটাতে হবে। সেই বিক্রিয়াটা কি দেখো, সংশ্লিষ্ট বিক্রিয়া, কার সাথে, সালফুরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং এই বিক্রিয়াটা একদিকে সঠিক হতে হবে আর একদিকে সমতা সহ হতে হবে। দেখো এখানে সমতার প্রয়োজন আছে বলে এখানে সমতা করে বিক্রিয়াটা লেখা হয়েছে, যে সালফুরিক অ্যাসিড একটা সালফুরিক অ্যাসিড, তার মানে এখানে 1 মোল সালফুরিক অ্যাসিড বলতে পারি, 1 ml বলতে পারি, যে একটা সালফুরিক অ্যাসিড দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, বা দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সালফুরিক অ্যাসিডের সাথে সে বিক্রিয়া করতে পারে। তাহলে এখন বিক্রিয়া থেকে দেখা যায় কি, দেখা যায় যে 1 মোল সালফুরিক অ্যাসিড, 1 মোল সালফুরিক অ্যাসিড একই ঘনমাত্রা। আমরা কিন্তু ঘনমাত্রা এই জন্য আগেই সমান করে নিয়েছি। ঘনমাত্রা যদি আলাদা হতো তাহলে কিন্তু এই বক্তব্যটা কিন্তু এখন আমরা দিতে কোনোভাবেই আমরা পারতাম না। যেহেতু ঘনমাত্রা যদি সমান আছে বলেই কিন্তু আমরা এই বক্তব্যটা এখন দিতে পারছি, যে 1 মোল বিক্রিয়া অনুসারে বিক্রিয়া থেকে দেখা যায় 1 মোল সালফুরিক অ্যাসিড একই ঘনমাত্রার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। এইটা আমরা বিক্রিয়া থেকে আমরা দেখতে পারলাম। এই পর্যন্ত ক্লিয়ার আছে সবার? হ্যাঁ, আমি যখন প্রশ্ন করি তোমরা একটু আনমিউট করে একটু আমাকে একটু রেসপন্স করবা। তাহলে বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে বিক্রিয়াটা ঘটছে, একটা সালফুরিক অ্যাসিড দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, বা দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড এট এ টাইমে একটা সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। সেই বিক্রিয়া থেকে আমরা এই মন্তব্যটা করলাম। কিন্তু অবশ্যই এই মন্তব্য করার জন্য অবশ্যই দুজনের ঘনমাত্রা একই রকম হতে হবে, এটা হচ্ছে শর্ত। এই শর্তটা মানার জন্যই আমরা আগের এই হিসাব বিকাশগুলো করে নিলাম। যেমন সালফুরিক অ্যাসিডের ঘনমাত্রাও যা, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাও তাই। এই জন্য আমরা এই বিক্রিয়া থেকে বিক্রিয়া অনুসারে এই বক্তব্যটা দিতে পারলাম। তাহলে এখন একটা সালফুরিক অ্যাসিড যদি দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করতে পারে, তাহলে এখন তুমি দেখো যে আগে আমাদের, তার মানে কি, এটাকে আমরা একটু কথাটা উল্টা করে বলতে পারি, মানে একটু চেঞ্জ করে বলতে পারি। যেহেতু আমরা এখানে আয়তনে আমরা হিসাব করছি সালফুরিক অ্যাসিডের পরিমাণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আমরা আয়তনে হিসাব করেছি, এখানে আমরা মোল দিয়ে আমরা কোনো হিসাব করছি না। এই জন্য আমরা এই কথাটাকে, মোলটাকে আমরা একটু ঘুরিয়ে বললাম কি, যে তাহলে বা অর্থাৎ 1 ml সালফুরিক অ্যাসিড 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। তোমরা কিন্তু আর বলো না স্যার মোলটা আবার ml হলে কিভাবে, না, কথাটা ওইভাবে না। এখানে একটু ভালো করে খেয়াল করো, 1 মোল সালফুরিক অ্যাসিড 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে প্রশমিত করতে পারে। এই কথাটাকে জাস্ট আমরা অন্য একটা ইউনিট আমরা ইউজ করে কথাটা বললাম, কিন্তু সংখ্যাগত যে মান 1 মোল আর 2 মোল এটা কিন্তু ঠিকই আছে। দেখো এখানে বলছে 1 মোল, কিন্তু এখানে বলছে 1 ml, এখানে বলছে 2 মোল, এখানে বলছে 2 মিলিলিটার। এদিক থেকে সমস্যা নাই। তুমি যদি বলো এইটাকে, যদি বলো যে স্যার আমি যদি বলি 1 টাকা 2 টাকা, হ্যাঁ সেটাও হবে, সেটাও আমি সেভাবে কথাটা বলতে পারি। যদি বলতে পারি যে 1 লিটার 2 লিটার, হ্যাঁ সেটাও হবে। কারণ আমাদের এই সংখ্যাগত রেশিওটা ঠিক থেকে আমরা যে কোনো ইউনিট আমরা এখানে ইউজ করতে পারবো, কারণ দুজনের ঘনমাত্রা এখানে সমান আছে। তো যাই হোক, আমাদের যেহেতু আয়তনটা আমরা ml এ হিসাব করেছি, সালফুরিক অ্যাসিডের পরিমাণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ যেহেতু আমরা মিলিলিটার হিসাব করেছি, এই জন্য আমরা এই মোলটা এখন না বলে আমরা বলতেছি ml। তাহলে 1 ml সালফুরিক অ্যাসিড 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে, এটা আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা দেখি যে আসলে সালফুরিক অ্যাসিডের পরিমাণ ছিল কত, মাত্র 5.98, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ ছিল কত, 16.5। তার মানে
যদিও একটা সালফিউরিক অ্যাসিড দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু যেহেতু সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা হচ্ছে একেবারেই কম, এজন্য আমরা হিসাবটা আমরা এইভাবে করব, যেহেতু পরিমাণটা সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা এখানে থেকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণ থেকে আমরা একটা অনুমান করতে পারছি যে আসলে এটা বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যাই হোক, এখানে দেখো এখানে একটু লিখতে একটু সমস্যা হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে এখানে, যে সুতরাং 1 ml সালফিউরিক অ্যাসিড যদি 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, সুতরাং 5 ml, এটা জাস্ট একটা ঐকিক নিয়ম, কিন্তু 5 ml 5.98 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড, তাহলে কত, তাহলে ইন্টু 2, তাহলে 2 ইন্টু এটা কিন্তু 0 না 5 হবে, সুতরাং সমান হবে কত, 11 ml 11.96 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডে প্রশমিত করতে পারবে। আমরা এই কথাটা বলতে পারতাম বিক্রিয়া অনুসারে, বিক্রিয়ার পরে আমরা যে বক্তব্য দিলাম সেই বক্তব্য অনুসারে এই কথাটা কিন্তু আমরা বলতে পারলাম বা বলতে পারছি যে 1 ml সালফিউরিক অ্যাসিড যদি 2 ml সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, তাহলে অবশ্যই 5.9 মিলিমিটার 5.98 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে 2 ইন্টু কত 5.98 মিলিলিটার সমান হচ্ছে কত 11.96 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণ তো বেশি, সে কতখানি বেশি সেটা আমরা পরে হিসেবটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। যে ফলে কি হবে, দ্রবণে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণটা বেশি 16.5, তাহলে 16.5 থেকে 11.996 এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে দেখো 4.54 মিলিলিটার 4.54 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। তার মানে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার পরেও আমরা দেখলাম 4.54 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থেকে যাচ্ছে। তা যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে থেকে যাচ্ছে, তাই দ্রবণের প্রকৃতিটা হবে হচ্ছে হলো ক্ষারীয়। যদি আমরা হিসাব করে দেখতাম যে না সালফিউরিক অ্যাসিডটাই বেঁচে যাচ্ছে, তাহলে আমাদের বলতে হতো, মন্তব্য করতে হতো দ্রবণটা হচ্ছে অম্লীয়। কিন্তু এখানে আমরা যে দেখলাম, হিসাব করে দেখলাম যে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড বেঁচে গেল, এই জন্য আমরা বলছি দ্রবণের প্রকৃতিটা হচ্ছে হলো ক্ষারীয়। তাহলে এটা হচ্ছে একটা অংশ, প্রবলেমের একটা অংশ যে যোগ করা হলো। দেখো মিশ্রিত দ্রবণটির প্রকৃতি, এই প্রকৃতি এটুক পর্যন্ত আমরা এতক্ষণ ক্যালকুলেশন করলাম। এরপরে বলছে আর একটা অংশ যে ও ঘনমাত্রা নির্ণয় করো, মানে দ্রবণটা আমরা মন্তব্য করলাম, হিসাব করে ক্যালকুলেশন করে দেখলাম যে ক্ষারীয়। এখন বলছে হ্যাঁ ক্ষারীয়, ঠিক আছে, তাহলে এখন এই যে ক্ষারীয় দ্রবণ তুমি বললা, তাহলে এখন এই ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা তুমি এখন নির্ণয় করো। এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে প্রথম অংশ কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? হ্যালো রিমি, তারপরে শারমিন, শান্তা, জি স্যার। কিছুটা ক্লিয়ার হয়েছে তো? আমি যা বললাম এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনে পরে তোমরা বইয়ের সঙ্গে একটু মিলিয়ে এনো, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমাদের যেভাবে আমি কাজ দিয়েছিলাম, যদি তোমরা আগে থেকে যদি চেষ্টা করতে, তাহলে এখন বুঝতে আরেকটু বেশি সুবিধা হয়ে যেত। তো যাই হোক, তাহলে আমরা প্রথম অংশ আমরা প্রকৃতিটা নির্ণয় করে ফেললাম। তাহলে প্রকৃতি যে ক্ষার কতখানি বেঁচে গেল, 4.54 এই পরিমাণ ক্ষার এখন আছে। তাই এখন আমরা এই দ্রবণের, এটা কিন্তু দুইজনকে মিশিয়ে দেওয়ার পর কিন্তু যে দ্রবণটা হয়েছে, এখন এই দ্রবণের এখন আমরা ঘনমাত্রা নির্ণয় করি। সেই ঘনমাত্রাটা কিভাবে নির্ণয় করব? সেই ঘনমাত্রা নির্ণয় করার তোমার নিয়মটা হচ্ছে ঠিক আগের মতোই, যে একটা সলিউশন আমরা তৈরি করেছি, সেটাকে আমরা ঘনমাত্রাটা চেঞ্জ করব অন্য একটা ঘনমাত্রা নিব। সেখানে ফর্মুলা কি মনে আছে? সেখানে ফর্মুলা ছিল S1 V1 S2 V2। দেখো এই প্রবলেমটা এই অংশটা দেখো কিভাবে সমাধান করা হয়েছে। এখানে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, তাহলে সে কিভাবে নির্ণয় করবে? আমরা এখানে আমরা সমীকরণটা আগে লিখবো, যা আমরা জানি S1 V1 S2 V2। তো এখানে আমরা ধরো S1 V1 এই রাশিটাকে আমরা এই যে আমরা যে হিসাব করলাম ক্ষারের জন্য আমরা প্রাথমিক অবস্থা মনে করি। সেই প্রাথমিক অবস্থা কি, যে তার আয়তন হচ্ছে মাত্র 4.54। ঘনমাত্রা কত বলতে পারবে কি? ঘনমাত্রা কত? এই 4.54 এর ঘনমাত্রা কত কেউ বলতে পারবে? এই ক্ষারের ঘনমাত্রা কিন্তু কত? এই ক্ষারের ঘনমাত্রা কিন্তু এই যে দেখো এখানে তুমি প্রথমে নির্ণয় করেছো যে 1 মোলার। 1 মোলার না? আমরা তো এই 1 মোলার দিয়ে হিসাব করলাম এতক্ষণ। আমরা 1 মোলার দিয়ে হিসাব করে
আমরা দেখলাম যে 4.54 ml বেঁচে গেছে, যার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তাহলে আমরা যে ঘনমাত্রাটা এখন নির্ণয় করব, এই মিশ্রণের ঘনমাত্রাটা নির্ণয় করব, সেটা ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমরা সমীকরণটা লিখলাম S1V1 S2V2। তাহলে S1V1টা হচ্ছে আমরা প্রাথমিক অবস্থা মনে করি, আর S2V2টাকে আমরা পরিবর্তিত অবস্থা মনে করি। তাহলে S1 তার মানে ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। V1 কত? V1টা হচ্ছে হলো দেখো 4.54। এটা হলো এই মিশ্রণের প্রাথমিক অবস্থায়। এইটার পরিবর্তিত কেন পরিবর্তিত করব? যে দুইটা আয়তনকে যখন আমরা মিশ্রিত করে দিছি, দেখো এই যেখানে লেখা আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আসলে অ্যাকচুয়াল পরিমাণ ছিল কিন্তু 22 ml, আর সালফিউরিক অ্যাসিড অ্যাকচুয়াল পরিমাণ ছিল কত? 13 ml। এটা হলো বাস্তবতা। আমরা হিসাব করে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছানোর জন্য আমরা কায়দা কৌশল করে আমরা এই কাজগুলো করেছি, এটা কিন্তু অন্য কিছু না। কিন্তু এখন যে ক্যালকুলেশন আমাদের করতে হবে, এখন ক্যালকুলেশন করার জন্য আমাদের সেই পূর্বের অবস্থায় পূর্বের সেই অ্যাকচুয়াল পরিমাণে যেতে হবে। যে ক্ষারের পরিমাণ ছিল 22 ml আর অ্যাসিডের পরিমাণ ছিল 13 ml। এই 22 ml এবং 13 ml কে আমরা কিন্তু যোগ করে দিয়েছিলাম। কথাটা কি বুঝতে পারছো? তাহলে 22 এবং 13 যোগ করলে কত হবে? হবে হচ্ছে 35 ml। তাহলে 22 ml আর 13 ml কে যোগ করে দিলে হবে হচ্ছে 35 ml। এই 35 ml হচ্ছে 35 ml হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মিশ্রণের আয়তন। অ্যাকচুয়ালি হচ্ছে মিশ্রণের আয়তন। এই 35 ml দেখো এই 4.54 এই 4.54 ml ক্ষারের আয়তন যখন 35 ml হয়ে যাবে, 35 ml হবে, তখন তার ঘনমাত্রাটা কত হবে সেটি তোমাকে নির্ণয় করতে বলছে। এখানে কিন্তু এটা বোঝার কিন্তু বিষয় যে এটা আবার কিভাবে হলো। তুমি প্রথমে আগে বাস্তবতার কথা চিন্তা করো, যে প্রথমে আমরা আসলে কি করেছে, ক্ষার এবং অ্যাসিডকে আমরা বিক্রিয়া করতে দিলাম, দুইটাকে মিশিয়ে দিয়েছি, বিক্রিয়া করতে দিয়েছি। তো ক্ষারের পরিমাণ ছিল 22 আর অ্যাসিডের পরিমাণ ছিল 13। এই দুইটাকে আমরা যখন বাস্তবে মিশ্রিত করে দেবো তখন দুইটার পরিমাণ হবে কিন্তু 35 ml। এখন আমাদের প্রকৃতি নির্ণয় করার জন্য আমরা একটু কায়দা কৌশল করে আমরা হিসাব নিকাশ করে আমরা সেই পরিমাণটা ঠিক করলাম কত, যে হ্যাঁ অ্যাসিড বিক্রি করে শেষ হয়ে গেল, ক্ষারটা বেঁচে গেছে, কতখানি বেঁচে গেছে? মাত্র 4.54 বেঁচে গেছে। এই 4.54 ml এর আয়তন যখন 35 হয়ে যাবে, যখন 35 যখন হবে, তখন তার ঘনমাত্রাটা কত হবে, এটাই হলো এখন নির্ণয় করার বিষয়। তো ঠিক আছে, আমরা পরিবর্তিত অবস্থা তার মানে S2টা আমাদের নির্ণয় করতে হবে। আর V2 মান তো আমাদের আগের থেকেই জানা, যেহেতু আমরা রাশির থেকে আমরা দেখে নিলাম যে দুইজনের অ্যাকচুয়াল পরিমাণ, একজন হচ্ছে 22 আর একজন হচ্ছে 13। তাহলে দুইজনের টোটাল পরিমাণ অর্থাৎ মিশ্রণের টোটাল পরিমাণ হচ্ছে 35। আর এই 35 হলে ঘনমাত্রা কত হবে সেটা আমরা জানি, সেটা আমরা বের করতে হবে। আর ক্ষারের প্রাথমিক অবস্থা কত, আমরা যেহেতু ঘনমাত্রা ঠিক করে নিয়েছিলাম 1 মোলার, আর হিসাব নিকাশ করে আমরা যোজন বিয়োজন করে আমরা দেখি যে ক্ষারের আয়তন সর্বশেষ আয়তন ছিল 4.54। তাহলে এই 4.54 যার ঘনমাত্রা 1, এটাকে এই 4.54 কে যখন 35 এ নিয়ে যাব তখন তার ঘনমাত্রা কত হবে সেটা, তার মানে S2টা 1। তো খুব সহজ, আমরা তো আগেও এইভাবে অঙ্কটা আমরা করেছি, ঘনমাত্রা নির্ণয় করেছি, আয়তন নির্ণয় করেছি। তো যাই হোক, আমরা এই সমীকরণ দিয়ে আমরা S1V1 S2V2 সুতরাং S2 সমান কত হবে এইভাবে ক্যালকুলেশন করে আমরা হিসাব করলে দেখব যে 0.129 মোলার এইভাবে তার ঘনমাত্রা, অর্থাৎ মিশ্রণের ঘনমাত্রা আমরা পেলাম কত, 0.129 মোলার। দেখো তোমাদের কাছে বিষয়টা যদি ক্লিয়ার না হয়ে থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি সেখানে আবার কথা বলবো। সবাইকে বলছি আমার কথা এতক্ষণ ধরে শুনলে তোমরা একটু আমাকে রেসপন্স করো, যদি সমস্যা হয় আমাকে বলো, আমি সেখানে আবার চলে যাই। হ্যালো হ্যালো, কারো কোনো সমস্যা নেই? না স্যার। হ্যাঁ, না স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি নেক্সট আলোচনাতে আমি চলে যাচ্ছি। আমরা এই ঘনমাত্রা নিয়ে তোমার নির্ণয় করা নিয়ে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা মোটামুটি বেসিক যে বিষয়গুলো পরীক্ষাতে সাধারণত থাকে, এই আলোচনাগুলোই কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসছিলাম। যেহেতু আমাদের তোমরা জানো যে ক্লাসের সংখ্যা কম ছিল, আর আমার টাইমটা যে তোমাদের যে জয়েন কেউ করছে মানে শুরু টাইমলি করছে, কেউ টাইমলি করছে না, তো নানান জটিলতার কারণে অনেকে বুঝতেও সমস্যা। এই জন্য আমরা চাচ্ছিলাম যে যেন তোমাদের কম করে আলোচনা করি, যেন তোমরা শিখতে পারো, বুঝতে পারো এবং যেন তোমাদের পরীক্ষাতে কাজে লাগে।
তো যাই হোক, এখন ক্লাসের পরিমাণটা একটু বেড়ে গেছে, এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করতে পারবো যদি ক্লাস সংখ্যাটি বেশি পাবো। তো যাই হোক, এই চ্যাপ্টারের মেইন যে আলোচনাগুলো ছিল সেটা যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা ছিল 3 ভাগে, একটা ছিল প্রথমে যে আলোচনাগুলো ছিল অ্যাভোগাড্রোর সূত্র সংক্রান্ত, সেখানে অনুসংখ্যা নির্ণয়, ভর নির্ণয়, তারপরে হচ্ছে আয়তন নির্ণয়। এই আলোচনার আমরা শুরুর দিকে আমরা করে ফেলেছি। তারপরে আমরা আলোচনা করলাম দ্রবণের ঘনমাত্রা, দ্রবণ তৈরি এবং দ্রবণের ঘনমাত্রা নির্ণয় সংক্রান্ত কয়েক ধরনের আমরা আলোচনা আমরা করলাম। তো আজকে আলোচনা আমরা করব, এই আলোচনা আমরা আর করবো না। এখন নেক্সট আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের শেষ যে আর একটা অংশ, সেটা হচ্ছে জারণ বিজারণ সংক্রান্ত আলোচনা। তো জারণ বিজারণ সংক্রান্ত আলোচনা এখানে মূলত তোমাদের শিখতে হবে যেটা, সেটা হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তোমার সমীকরণের সমতা কিভাবে করতে হয় সেটা তোমরা শিখবে। আর এই তোমার এই সমীকরণের সমতা নির্ণয়ের উপরে ভিত্তি করে, এই সমীকরণের উপরে ভিত্তি করে, জারণ বিজারণ সমীকরণের উপরে ভিত্তি করে যে একটা গাণিতিক প্রবলেম থাকে, বিশেষ করে বস্তুর পরিমাণ নির্ণয় করা, সেখানে স্পেশালি যেটা আমি দেখো এখানে লিখে দিয়েছি যে লৌহের ভর নির্ণয় সংক্রান্ত কিছু প্রবলেম থাকে। তো আমরা শিখব তো আমরা আজকে তোমার সমীকরণের সমতা নির্ণয় করার বিষয়টা আমরা শিখব, এবং যদি আমরা সময় পাই বা সময় যদি আমাদের থাকে তাহলে আমরা একটা গাণিতিক প্রবলেম দেখার চেষ্টা করব। তো সমীকরণের সমতা নির্ণয় করতে গেলে, আর তোমাদের জারণ বিজারণ সম্বন্ধে আমি খুব একটা কথা বাড়ালাম না, এই জন্য যে জারণ বিজারণ সম্বন্ধে তোমাদের অনেকেরই ধারণা আছে যে জারণ কি জিনিস, বিজারণ কি জিনিস, জারক কারা, বিজারক কারা। তারপর আমি সংক্ষেপে বলছি যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার নামটা হচ্ছে কি জারণ, আর ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়ার নামটা হচ্ছে বিজারণ। আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে জারক, আর যারা ইলেকট্রন ছেড়ে দেয় তাদেরকে আমরা বলি হচ্ছে বিজারক। তো যাই হোক, বিচারক। হ্যাঁ, তোমার সমীকরণের সমতা নির্ণয় করতে গেলে কয়েকটা বিষয় তোমাদেরকে খুব ভালো করে শুরুতেই শিখে নিতে হবে। সেগুলো আমি আন্ডারলাইন আমি নোট আউট করে দিয়েছি তোমাদের। সেটা হলো কি, যে সমীকরণের সমতা নির্ণয় করতে গেলে এই কয়েকটা 4টা বিষয় তোমরা একদম তোমাদের শিখতেই হবে। এই 4টা বিষয় ছাড়া তোমাদের কোনোভাবেই সমীকরণের সমতা নির্ণয় করা সম্ভব না। একটা হচ্ছে সমীকরণটা তুমি সঠিকভাবে লিখতে হবে। বিষয়টা এমন না যে তোমাকে একটা সমীকরণ দেওয়া হলে সমীকরণে কি উৎপন্ন হবে, কতটুকু উৎপন্ন হবে তুমি জানো না, তাহলে কিছু হবে না। আমরা এই দেখো ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একই কথাই আমরা বলেছি যে সমীকরণ যদি থেকে থাকে তাহলে সেই সমীকরণটা সঠিকভাবে এবং সমতা সহ লিখতে হবে, তবেই সেই অঙ্কটা মেলানো সম্ভব। তো এখানেও সেই বিষয়টি আসছে যে সমীকরণটা সঠিকভাবে লিখতে হবে। দ্বিতীয় কাজ যেটা করতে হবে সেটা হলো এই সমীকরণের মধ্যে কে জারক কে বিজারক এই জিনিসটা তোমাকে একদম সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। তারপরে কি করতে হবে, যে জারক বিজারক তুমি চিনলা, সেই জারক বিজারক কটা করে ইলেকট্রন গ্রহণ করে এই জিনিসটা তোমাকে শিখতে হবে। আর জারক বিজারক কিন্তু নির্দিষ্ট সংখ্যক কিন্তু ইলেকট্রন গ্রহণ করে থাকে। তুমি হয়তো মনে করতে পারো স্যার একটা বিক্রিয়াতে একটা জারক 2টা ইলেকট্রন গ্রহণ করলো, ওই জারকটা অন্য কোনো বিক্রিয়া থেকে 3টা বা একটা গ্রহণ করতে পারে না। একটা জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে ঠিক ও ততটাই সব জায়গাতে সব বিক্রিয়াতে সবসময়ের জন্য ততটা ইলেকট্রন গ্রহণ করবে। আবার বিজারকও যতটা ইলেকট্রন ছেড়ে দিবে সে সর্ব অবস্থা সকল বিক্রিয়াতে সেই নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন সে ছেড়ে দিবে। এই জন্য বলছে জারক বিজারক কয়টি করে ইলেকট্রন গ্রহণ ও বর্জন করে তা জানা এবং গৃহীত ও বর্জিত ইলেকট্রনের সংখ্যা সমান করা। এই কথাটা আমি পরে আসছি এই ব্যাখ্যায়। আর তারপরে কি, প্রয়োজনীয় আয়ন সরবরাহ করে সমীকরণটাকে পরিপূর্ণ রূপ দেওয়া। তো যাই হোক, এর উপর ভিত্তি করে আমরা একটা দুইটা প্রবলেম আমরা দেখার চেষ্টা করি। তো তোমাদের যে কাজটা তোমাদের একটা কাজ করতে বলছি সেটা হলো যে জারক এবং বিজারকের একটা টেবিল বইতে দেওয়া আছে। এই টেবিল থেকে তুমি জারক বিজারকের তুমি 4টা তুমি শিখে নিবা, যে কে জারক হিসাবে কাজ করে, কে বিজারক হিসাবে কাজ করে, তারপর কে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, কয়টা ইলেকট্রন ছেড়ে দেয়। ওই বইতে যে টেবিলটা আছে সেই টেবিলটা থেকে তুমি এটা শিখে নিবা। তো আমরা একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করি যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তুমি একটা সমীকরণের সমতা করবা। তো সমতা এখানে আমরা 2টা ইকুয়েশন আমরা এখানে নিয়েছি, 2টা ইকুয়েশন আমরা সমতা করব। 2টাতে নিয়মটা একই কিন্তু সামান্য একটু ভিন্ন আছে। তো সেই ভিন্নটা আমি পরে তোমাদের দেখাই দেবো যে কোথায় ভিন্নতা আছে। তো যাই হোক, এটা একটা খুব কমন একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা যে বলছিলাম যে এই জারণ বিজারণ সমীকরণের সমতার উপর ভিত্তি করে যে বস্তুর পরিমাণ, বিশেষ করে আয়রনের পরিমাণ নির্ণয় করতে হয়। তো
এটা একটা কমন একটা অঙ্ক বা কমন একটা উদাহরণ, মানে গাণিতিক একটা সমস্যা, আর সেই সমস্যার জন্য কমন একটা সমীকরণ হচ্ছে এই সমীকরণটা। দেখো যেখানে আয়রন আছে, ঠিক তোমাকে এই সমীকরণ দিয়েই হয়তো আয়রনের পরিমাণ নির্ণয় করা লাগতে পারে। তো কাজে এই সমীকরণের সমতা নির্ণয় তোমাকে যেমনটি শিখতে হবে এবং মুখস্থ তোমাকে রাখতে হবে। যখন প্রশ্ন যখন পরীক্ষাতে যখন এই ধরনের প্রবলেম আসে, তখন তুমি সমীকরণ কখন লিখবে, কখন সমতা করবা, না, এটা করা সম্ভব না। তুমি আগে সমীকরণের সমতা করা শিখবা, যে কিভাবে সমতা করা শেখে। আর যখন তুমি শিখে গেলা, তখন কয়েকটা সমীকরণের সমতাকরণ সমীকরণ তোমাকে একদম মুখস্থ রাখতে হবে ওই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য। তো যাই হোক, আগে আমরা সমীকরণের সমতা আমরা করে ফেলি। সেটা হলো যে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট, এইটা বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট, ফেরিক সালফেট, পানি তৈরি হয়েছে। হ্যাঁ, এটা একটা সঠিক একটা সমীকরণ, কিন্তু এই সমীকরণের সমতাটা করা নেই, সমতাটাই করতে হবে। এটি হলো তোমার হলো কাজ, আমাদের হলো কাজ। তো বিক্রিয়াটা আমরা সঠিকভাবে লিখেছি, এখানে কোনো সমস্যা নেই। কোন বস্তুর সংকেত কেমন হবে সেটা এখানে ঠিকভাবে লেখা আছে। তো তাহলে এই বিক্রিয়াতে তাহলে প্রথমে দেখো বলা হয়েছিল কি, যে প্রথমে সমীকরণটা সঠিকভাবে লেখা আছে। দ্বিতীয় কাজকে সমীকরণের জারক বিজারক চিহ্নিত করা। তাহলে জারক বিজারক চিহ্নিত করতে গেলে আমরা এখানে বলবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা জারক, আর এখানে আয়রনটা হচ্ছে একটা বিজারক। তাহলে সালফিউরিক অ্যাসিডকে না, সালফিউরিক অ্যাসিড এখানে কোনো ভূমিকা নাই। এখানে সালফিউরিক অ্যাসিড এই তোমার জারক এবং বিজারক যেন বিক্রিয়াটা স্মুথলি করতে পারে, খুব সুন্দরভাবে করতে পারে, সেই বিক্রিয়া করতে সহযোগিতা করে হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিড এখানে অ্যাসিড না হয়ে ক্ষারও হইতে পারতো, বা অন্য কোনো বিক্রিয়া ক্ষারও ব্যবহার হতে পারতো। তো যাই হোক, জারক বিজারক ছাড়া যদি অন্য কোনো বস্তুর উপস্থিতি বিক্রিয়ার মধ্যে থাকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে বিক্রিয়াটা সুন্দরভাবে সংগঠিত হতে সেই বস্তুটা শুধু সহযোগিতা করো, এটি হচ্ছে সেই তার কাজ। আমরা সালফিউরিক অ্যাসিড এখানে কাজ মানে ইলেকট্রন গ্রহণ করা কাজ না, ইলেকট্রন ছেড়ে দেওয়া কাজ না। সে এই বিক্রিয়াটার জন্য সুন্দরভাবে সংগঠিত হতে পারে। কোনো বস্তু যদি প্রয়োজন হয়, তাহলে সেই সালফিউরিক অ্যাসিড সেই বস্তুগুলো সাপ্লাই দেবে বা বিক্রিয়াটা সংগঠিত হতে সহযোগিতা করবে। তাহলে এখানে জারক হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর বিজারক হচ্ছে আয়রন। এখানে আমরা আয়রন সালফেট এখানে বলবো না, এখানে আয়রন। তো দেখো এই বিক্রিয়ায় যখন লিখে দেওয়া আছে যে আয়রন হচ্ছে বিজারক। তাহলে এখন জারক অর্ধবিক্রিয়া আমরা লিখবো, যেহেতু জারক ইলেকট্রন গ্রহণ করবে, বিজারক ইলেকট্রন ছেড়ে দেবে। আর ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার নামটা হচ্ছে কি, নামটা হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়ার নামটা হচ্ছে বিজারণ। তাহলে যে বিজারক সেই ইলেকট্রন ছেড়ে দেবে, তার মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনটা আমি জারণ লিখবো, কাকে আমি জারণ বিক্রিয়ার মধ্যে লিখবো, কাকে বিজারণ বিক্রিয়ার মধ্যে লিখবো। তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়ার নামটা হচ্ছে বিজারণ। তাহলে জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে বিজারককে লিখতে হবে জারণ অর্ধবিক্রিয়ার মধ্যে। যেহেতু আমরা বলেছি আয়রনটা হচ্ছে বিজারক, এই জন্য সে যেহেতু ইলেকট্রন ছেড়ে দেয়, তো এখানে যেভাবে দেখানো হচ্ছে এভাবে দেখানো যেতে পারে। আবার তুমি যদি মনে করো যে স্যার আমি যদি এভাবে লিখি আয়রন 2 প্লাস মাইনাস ইলেকট্রন, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে আয়রন 3 লিখলে, হ্যাঁ সেটাও লেখা যাবে, সেভাবে তুমি লিখতে পারো, যে দুইভাবেই লেখা যাবে। তো যাই হোক, এখানে দেখো এই বিজারকটা একটা ইলেকট্রন মাত্র ছেড়ে দিয়েছে। আর বিজারণ অর্ধবিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক, সে 5টা ইলেকট্রন অ্যাট এ টাইমে গ্রহণ করে। তো তোমরা একটা জিনিস এর আগে হয়তো জেনেছো যে জারণ বিজারণ একসঙ্গে কিন্তু ঘটে, জারণ বিজারণ প্রক্রিয়াটা একসঙ্গে ঘটে। আর যেহেতু একটা বিক্রিয়াতে জারক এবং বিজারক উভয়ই উপস্থিত থাকে, এই জন্য আমরা এই যে একসঙ্গে যে ঘটে, এই ঘটনাটা আমরা বলতে পারি যে জারক এবং বিজারক যেহেতু একটা বিক্রিয়ার দুইটা অংশ, এজন্য জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া একসঙ্গেই ঘটবে। হয়তো বলতে পারো স্যার এখানে একজন একটা ইলেকট্রন ত্যাগ করে, আরেকজন 5টা ছেড়ে দেয়, বা 5টা গ্রহণ করে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাকেই আমরা ব্যালেন্স করার জন্য নিচের কাজগুলো আমরা করব। নিচের কাজগুলো আমরা করলে তুমি বুঝতে পারবে যে আসলে তাহলে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া আসলে একসঙ্গেই সংগঠিত হয়, এবং জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ার ইলেকট্রনের আদান প্রদানও একই রকমই হবে। এখানে কিন্তু এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা, একজন একটা ইলেকট্রন ছেড়ে দেয় আর 5টা ইলেকট্রন গ্রহণ করে, না, এটা একটা ইনব্যালেন্স। এই ইনব্যালেন্সটাকে আমরা ব্যালেন্স করবো দেখো নিম্নভাবে। আর এখানে আরেকটা বিষয় যে জারক অথবা বিজারক ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে তাদের সার্বিক অবস্থাটা কি হয়, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে শিখে নিতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু বিজারক, যেহেতু আমরা এখানে একটা আয়ন দেখছি, এখানে তার ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর কি অবস্থা হচ্ছে সেটা আমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। কিন্তু পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখো সেই ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম আয়ন হয়ে যাচ্ছে, ম্যাঙ্গানিজ 2+ হয়ে যাচ্ছে, আর অক্সাইড আয়ন হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করার পর তার এই অবস্থাটা হয়।
এখন দেখো লিখছি যে উপরের আমরা তো জানি যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে এবং একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান অবশ্যই হবে, কিন্তু এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে বিক্রিয়া দুটোর মধ্যে দেখতে পাচ্ছি যে না একই সংখ্যক ইলেকট্রন আদান প্রদান এখানে দেখা যাচ্ছে না, এজন্য আমাদেরকে ইলেকট্রন আদান প্রদান করার জন্য মানে সমান করার জন্য এখানে একটা বক্তব্য আছে। দেখো যে উপরের জারণ বিক্রিয়া একটি ইলেকট্রন মুক্ত হয়েছে, কিন্তু বিজারণ বিক্রিয়ায় 5টি ইলেকট্রন গৃহীত হয়েছে। তার মানে এখানে ইলেকট্রনের আদান প্রদানের সমতাটা আমাদের কি ব্যালেন্সটা আমাদের করতে হবে। ব্যালেন্স যদি করতে পারি তাহলে আমাদের সমতা করা ঠিক হবে, ব্যালেন্স যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদের সমতা করাটা আমাদের এখানে ঠিক হবে না। তাহলে এই ব্যালেন্স করার জন্য এখানে লিখছে অতএব ইলেকট্রন আদান প্রদান সমতার জন্য জারণ বিক্রিয়াকে 5 দ্বারা গুণন করে তারপর আমি দুইজনকে যোগ করব। তাহলে 5 দ্বারা গুণন করে দুইজনকে দেখো যোগ করা হয়েছে। দেখো যে 5 দ্বারা 1 নম্বর বিক্রিয়াকে দেখো যে 5 দ্বারা গুণন করা হয়েছে। এই জারণ বিক্রিয়াকে 5 দ্বারা গুণন করে 5টা আয়রন মানে অর্থাৎ ফেরাস, 5টা ফেরিক, 5টা ইলেকট্রন। দেখো এখানে সেইভাবে রাখা হয়েছে যে 5 দ্বারা গুণন করা হয়েছে এবং গুণন করে বিজারণ অর্ধবিক্রিয়ার সঙ্গে এখানে যোগ করা হয়েছে। তো যোগ করলে এই অবস্থাটা হয়। আসলে অ্যাকচুয়ালি কিন্তু এটাই কিন্তু আসলে সমতাকৃত সমীকরণ, কিন্তু যেহেতু আমাদের সমীকরণটা দেওয়া আছে একটা পূর্ণাঙ্গ সমীকরণ, এখন এই পূর্ণাঙ্গ